কথাটা বলেনি রাজীবের দিকে তাকালো কাব্য। কিছু একটা ইশারা করতেই রাজীব প্রস্থান নিল নিঃশব্দে। কাব্য ঠিক কি করতে চাইছে জিজ্ঞাসার মন নিল ইরফান। ছবি দুজনের মুখশ্রী। সবার কৌতূহল মেটাতে মিনিট খানেকের মধ্যেই হাজির হলো রাজীব। বাম হাতে বয়ে নিয়ে আসা লোহার প্লাস মেশিনটা এগিয়ে দিল কাব্যর দিকে। ইরফানের দিকে একবার শক্ত চোখে চেয়ে প্লাস মেশিন নিয়ে নিল কাব্য। ভারত চোখে ওকে দেখে যাচ্ছে ইরফান। কি করবে কাব্য এটা দিয়ে? ইরফানের উত্তর হিসাবে চেয়ারে আটসাটভাবে বেঁধে রাখা ওর এক হাতের আঙ্গুলের উপর প্লাস মেশিন চেপে ধরল কাব্য। মুহূর্তেই এক গগন বিদারী চিৎকার বেরিয়ে এলো ইরফানের ভেতর থেকে। নখসহ আঙ্গুল থেতলে রক্তে মাখামাখি হয়ে আঙ্গুল থেকে কবজি সন্ধি পর্যন্ত বিস্তৃত হতে শুরু করলো চোখের পলকে। এমন বীভৎস দৃশ্য দেখে শরীর কেঁপে উঠল ছবির। হাত দিয়ে মুখ চেপে ধরল সাথে সাথে। কাব্য স্থির দৃষ্টি স্থাপন করে চোয়াল শক্ত রেখে একইভাবে মেশিন চেপে রেখেছে। রাজীব সহ সবার অবস্থা কাইল হয়ে এলো। বিন্দুমাত্র হেলদোল তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। ভেবে নে এবার বলবি কি না? বলবো, আমি সব বলবো। এটাই আমার শেষবার জিজ্ঞাসা হবে ইরফান। পরের বার আরো ভালো কিছু ভেবে রেখেছি তোর জন্য, এর থেকেও ভয়ানক ভালো কিছু। বল এবার আরবি কোথায়? আরবি নেই। আমি ওকে খুন করেছি। ইরফানের এহেন কথা পুরো পরিবেশে যেন বজ্রপাতের মতো আঘাত হানল মুহূর্তেই। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছবি। গলা দিয়ে বিন্দুমাত্র আওয়াজ তার বের হচ্ছে না। পেছন ঘুরে ছবির মুখের দিকে একবার তাকালো কাব্য। চেহারায় থমথমে ছাপ স্পষ্ট তার। সেদিক থেকে চোখ ঘুরিয়ে কাব্য পুনরায় আবারও ইরফানের দিকে তাকিয়ে বলে উঠল, কেন খুন করেছিস? কি করেছিলেন উনি? ও আমাকে ব্ল্যাকমেইল করছিল। আমার আর ওর ঘনিষ্ঠ মুহূর্তের একটা ভিডিও রেকর্ড করে রেখেছিল ও, আর সেটা আমার অজান্তেই। কিন্তু পরে আমাকে ওই ভিডিও নিয়ে হুমকি দিতে শুরু করেছিল ও। আমার সব সিনেমায় ওকে নিতে হবে, না হলে ও নিজেকে হাইড করে আমার ভিডিও ভাইরাল করে দেবে। এছাড়া যখন তখন মোটা অ্যামাউন্টের টাকা তো নিচ্ছিলই। পরবর্তীতে নতুন ফিল্মের জন্য যখন আমি অন্য হিরোইন নিতে চাইছিলাম, সেটাও জানতে পেরে আগের মতোই আমাকে ব্ল্যাকমেল করে শুরু করে। শেষমেশ ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে আমি ভেবেই নিই যে ওকে মেরে দেব। আর তাই সেদিন শপিং করিয়ে দেওয়ার বাহানা দেখিয়ে আমার বাংলোতে নিয়ে যাই। তারপর সেখানে আমার ভাড়া করা কয়েকজন সিরিয়াল কিলার ছিল। ওদের হাতে আরবিকে তুলে দিয়ে আমি চলে এসেছিলাম। বলেছিলাম অ্যাক্সিডেন্ট কেসের মতো মনে হবে এরকম ভাবে মারতে। কিন্তু ওরা সবগুলো আরবিকে পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। ফলে রক্তক্ষরণে ওখানে আরবির মৃত্যু হয়। আর তারপর ওরা আমাকে ফোন করে জানায় ব্যাপারটা। ডেড বডি কোথায়? মাটিতে পুঁতে দিয়েছি। কাব্যর চাহনি দেখে ভয়ে ভয়ে কথাটা বলে উঠল ইরফান। কথাটা শুনেই মুহূর্তে দাঁড়িয়ে গিয়ে কাব্য আবারও একজোরে সরে লাথি বসালো ওর পায়ের মাংসপেশি বরাবর। ভারসাম্য রাখতে না পেরে চেয়ার সমেত উল্টে পড়ল ইরফান। পুনরায় ওর দিকে এগিয়ে যেতে ধরল কাব্য। কিন্তু তার আগেই পাশ থেকে রাজীবের আওয়াজে থেমে গেল সে। স্যার, ম্যাডাম, স্যার, ছবি ম্যাডাম। রাজীবের চোখ অনুসরণ করে ছবির দিকে তাকাতেই ঘাবড়ে গেল কাব্য। মৃতপ্রায় মানুষের মতো মেঝেতে পড়ে আছে ছবি। ধরপড় করে দৌড়ে ছবির কাছে গেল কাব্য। ছবি? এই ছবি কি হলো আপনার? তাগান শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, ম্যাডাম বোধ হয় অজ্ঞান হয়ে পড়েছেন। পানি নিয়ে এসো ফাস্ট। রাজীব গ্লাস ভর্তি পানি এনে দিতেই হাতে আঙ্গুল ডুবিয়ে পানি ফোঁটা ছিটিয়ে ছবির মুখে দিতেই শুরু করলো কাব্য। কিন্তু এ তো জ্ঞান ফিরছিল না ছবির। এমনকি চোখের পাতাগুলো ন্যূনতম নড়ছিল না। এবার বেশ হতভম্ব হয়ে গেল কাব্য। বোনের এমন নির্মম মৃত্যুর কথা শুনে ওনারা আবার উল্টোপাল্টা কিছু হয়ে না যায়। রাজীব, তুমি এখানে থাকো, আর ওই জানোয়ারটাকে এমন মার মারতে থাকো যেন কাউকে খুন করার মজা হাড়ে হাড়ে টের পায়ও। আমি ওনাকে রেখে আসছি। রাজীব সম্মতিসূচক মাথা দোলালো কাব্যের কথায়। আর কাব্য দু বাহুতে ছবিকে তুলে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। নেতিয়ে পড়েছে ইরফান। সারা গায়ে মারের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে। মাথা তুলে রাখার শক্তিটুকু পারছে না নিজের মধ্যে। খানিকক্ষণের ভেতরে কাব্য আবারও হাজির হলো সেখানে। আগের মতোই ইরফানের সামনে বসে ওর ঝুলে যাওয়া মাথার চুলগুলো মুঠোতে নিয়ে মুখটা উঁচু করে নিল। কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। অনেক সুযোগ দিয়েছে তোকে, তুই পাল্টাসনি।
মেরেই ফেললি নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে। মেরেছি, বেশ করেছি। ও আমার উপর ডাবল গেম খেলেছিল, কিন্তু তুই একটা অচেনা অজানা মেয়ের জন্য তোর বন্ধুর সাথে বেইমানি করছিস, এতে তোর পাচ্ছে না? বন্ধু? কিসের বন্ধু? বন্ধুত্বের বাইরে তো তোকে আমি সেদিনই রেখে দিয়েছি, যেদিন আমার স্ত্রীকে নিজের লালসার শিকার বানাতেও তুই দুইবার ভাবিসনি। সোফার হাতলে দুহাত প্রশস্ত করে বসে আছে কাব্য। এতদিনে পুষে রাখা গুপ্ত ইচ্ছে পূরণ হয়েছে তার। পেয়েছে অবশেষে ইরফানকে নিজের মতো করে শাস্তি দিয়ে কাস্টাডিতে পাঠাতে। ধরিত্রীর আলো বাতাস হারাম করে দিয়েছে ইরফানের জন্য। যতদিন বাঁচবে 14 শিকের ভেতরে থেকেই বাঁচতে হবে ওকে। একজন খ্যাতিসম্পন্ন পরিচালকের নিকট এর থেকে যন্ত্রণার কি আছে? কাব্যর ঠিক সামনে বরাবর বিছানায় অবচেতন অবস্থায় পড়ে আছে ছবি। পুরো একদিন ধরে জ্ঞান ফেরেনি তার। শরীরে মাত্রা অতিরিক্ত দুর্বলতা কাটাতে আবারও তরলরূপী স্যালাইন সরলরেখার ন্যায় প্রবেশ করছে তার শিরা উপশিরায়। ঘরোয়াভাবেই ডাক্তারের পরামর্শ নিয়ে ছবি চিকিৎসা নিয়েছে কাব্য। গতবার হাসপাতালে ছবিকে অ্যাডমিট করার ব্যাপারটা অল্পের জন্য লিক হয়ে যায়নি, তাই এবার আর কোনোরূপ বাড়তি ঝুঁকি নিজের কাঁধে নেয়নি কাব্য। হিসেব মতো আজকালের মধ্যেই ছবির চেতনা ফিরে আসার কথা। তবে এখনও কাব্যর আছে আসনি বোনের মৃত্যুতে ছবির ব্রেনের ওপর প্রন্ত চাপের মাত্রা কতটুকু। আর যাই হোক, মেয়েটা নিজের বোনকে তো অনেক বেশি ভালোবাসত। কাব্যর ভাবনা চিন্তার মাঝেই ওপাশ থেকে কিঞ্চিত নড়ে উঠল ছবি। সেদিকে লক্ষ্য করতেই ধরপড় করে উঠে এগিয়ে গেল কাব্য। পিটপিট করে চোখ খুলে কাব্যকে নিজের সামনে ঝুঁকে থাকা অবস্থায় দেখতে পেল ছবি। ছবি উঠে বসার চেষ্টা করতেই সাহায্য করে এক ধাপ এগিয়ে দিল কাব্য। ছবির মলিন মুখশ্রী দেখে কোনো কিছু না বলে পানির গ্লাস ওর দিকে এগিয়ে দিল কাব্য। কাপা হাতে গ্লাস ধরে পুরোটা এক নিঃশ্বাসে খেয়ে নিল ছবি। শরীর কেমন লাগছে এখন? ঠিক আছেন? কাব্যর দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে ডুকরে কেঁদে উঠল ছবি। এক পর্যায়ে কান্নার বেগ বেড়ে রূপ নিল আহাজারিমূলক শব্দে। আমার বোন আর নেই মিস্টার রিয়ান। আমার বোন আমাকে আর আপু বলে ডাকবে না, আমার কাছে ছুটে আসবে না, আমাকে জড়িয়ে ধরবে না, কোনো কিছু নিয়ে আর বায়না ধরবে না। আমার বোনকেও শেষ করে দিল। ছবির কান্না ভেজা স্বরে কাব্যর মুখেও অন্ধকারের ঘনঘটা নেমে এলো এবার। আপনজন হারানোর মতো কষ্টের গভীরতা অনেক আগেই যে মাপা হয়ে গিয়েছে তার। এর সাহায্যে বড়ই তিক্ত। এভাবে কাঁদবেন না ছবি। মানুষের মৃত্যুতে কারো হাত আছে বলুন? আরবির আয়ু হয়তো ওই অবধি লেখা ছিল। আপনি নিজেকে সামলান। আমি বারবার ওকে নিষেধ করেছিলাম, বারবার। আমার মনে হয়েছিল এ তোর খারাপ বই, ভালো কিছু হবে না, কিন্তু ও তোর জেদ নিয়েই ছিল। সেদিন যদি একবার আমার কথা মেনে নিত, আজ আমার বোন আমার কাছেই থাকতো, এমন নির্মম মৃত্যু হতো না ওর। যা হবার হয়ে গিয়েছে। আসলে একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে আরবের মৃত্যুর কারণ ওর অতিরিক্ত লোভ ছিল। আর দেখুন কি থেকে কি হয়ে গিয়েছে। তবে আপনি ভাববেন না, আরবির খুনের শাস্তি ইরফান পাবে, খুব ভালো করেই পাবে। আমি আমার মায়ের কাছে কি জবাব দিব মিস্টার রেয়ান? আমার মা যে সহ্যই করতে পারবে না, মরেই যাবে। বলতে হবে না, যেমন চলছে চলতে দিন। কারো ভালোর জন্য কোনো সত্য লুকিয়ে রাখা পাপের কিছু নয়। ছবি একইভাবে কাঁদছে, অনেক বেশি কাঁদছে। যবে থেকে ছবির এই বাড়িতে পদার্পণ কিংবা কাব্যের নিকট্য আসা, তবে থেকে এমন কোনো দিন বাদ যায়নি মেয়েটা কাঁদেনি। কখনো বোনের কথা ভেবে, কখনো নিজের নিয়তির কথা ভেবে। কিন্তু এই নিয়তি আর বেশিক্ষণ স্থায়ী হতে দেবে না কাব্য। ছবির নিচু হয়ে আসা থুতনি হাত দিয়ে উপর দিকে তুলে ধরল কাব্য। দুহাতের আঁচল দিয়ে কান্নায় ভিজে আসা চোখগুলো বেশ যত্ন সহকারে মুছিয়ে দিয়ে বলে উঠল, আমার একটা কথা ছিল, শুনবেন? জবাবে মৃদুভাবে মাথা দোলালো ছবি। হ্যাঁ বোধক উত্তর পেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কাব্য। টেবিলে রাখা কাগজের উপর থেকে ভারী পাথরের ন্যায় চকচকা বস্তুটি সরিয়ে কাগজটি নিজের হাতে নিয়ে এগিয়ে এলো ছবির দিকে। এটা এগ্রিমেন্টের কাগজ, চিনতে পেরেছেন? একইভাবে নিশ্চুপ হয়ে আবারও হ্যাঁ বোধক মাথা নাড়ল ছবি। কোনো কিছু না বলেই কাগজটিতে তুলে একটানে ছিঁড়ে নিল কাব্য। মুহূর্তেই প্রবল বিস্ময় এনে দানা বাঁধল ছবি চোখে মুখে। ছিঁড়ে ফেললেন? হ্যাঁ, তার কারণ আপনি আজ থেকে মুক্ত। আমার হয়ে আর কাজ করতে হবে না আপনাকে। কিন্তু আপনি তো বলেছিলেন সিনেমার কাজ পুরোপুরি শেষ না হওয়া অবধি আমাকে এগ্রিমেন্ট অনুযায়ী চলতে হবে। আরবির ব্যাপারে জানতে পারলেও সিনেমার কাজ এখনো বাকি আছে যে। বললাম তো আপনি মুক্ত। আর আমি একবার বলেছি মানে আপনি সত্যিই মুক্ত।
তাতে যা কিছু বাকি থাকুক না কেন। সিনেমা তো শুধু একটা নিছক বাহানা ছিল আমার। আসলে তীর বিধানোর চান্স খুঁজছিলাম আমি, আর আপনি সেই সুযোগ আমার হাতে এনে দিয়েছেন, এতেই আমি সন্তুষ্ট। আমি সুযোগ আপনার হাতে এনে দিয়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, কাল আমার জন্য আপনার অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল। আমি চাই না এর পুনরাবৃত্তি আবারও হোক, তাই আজ থেকে আপনাকে মুক্ত করে দিলাম। আপনি আগের মতোই নিজের জীবনে ফিরে যেতে পারবেন। আর আগের জীবন? আমার বোনটাই তো নেই। কি জানেন তো ছবি, নিজের মানুষ চিরজীবন নিজের হয়ে থাকে না। ধরে নিন না আপনারও ছিল না। এনিওয়ে, আপনি এখনো সুস্থ নন, আজ বিশ্রাম নিন। সুস্থ হলে আপনার মায়ের কাছে চলে যাবেন। ছবি সম্মতিসূচক মাথা নাড়ল। উত্তর পেয়ে রুম ছেড়ে বেরিয়ে যেতে নিতে আবারও পিছু ফিরল কাব্য। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি চাই আপনারা বরাবরের মতো আমার ফ্ল্যাটেই থাকুন। না, সেটা সম্ভব নয় মিস্টার রেয়ান। আপনার এই কথা আমি রাখতে পারবো না। আমি মাকে নিয়ে চলে যাব, কিন্তু আমাকে 2 দিন সময় দিতে হবে, নতুন করে বাসা খোঁজার জন্য একটু সময়। বেশ, আপনার যা মর্জি। ছাদের মাঝ বরাবর রকিং চেয়ার সমেত বসে আছে কাব্য। চোখ জোড়া মুক্ত, খোলা আকাশের দিকে। আজ একটু বেশি জলজল করছে তারাগুলো, সেই সাথে চাঁদের আলোতে উজ্জ্বল চারিদিক। সবকিছু একই রকম, নতুনত্ব কিছু নেই। শুধুমাত্র আজ ছাদে সে একা, এটুকু বাদ দিয়ে অন্য সময় ছবি থাকে। শান্ত মেয়েটা ছাদের খোলা প্রান্তরে পা রাখলেই কেমন চঞ্চল হয়ে ওঠে। বকবক করার ন্যূনতম বিষয়বস্তুও ছাড় দেয় না সে। প্রথম ছবির এহেন বকবক শুনতে গেলে কান ধরে আসতো কাপড়, পরক্ষণে আবার ভালো লাগতো। অন্তত কথা বলার একটা মানুষ তো রয়েছে। কথাগুলো ভাবতেই হেসে উঠল কাব্য। তাৎক্ষণিক পূর্ণিমার আলোতেও আমাবস্যা ভিড় করল তার মুখশ্রীতে। ছবি আজ সকালে চলে গিয়েছে রিয়ান ভিলা ছেড়ে। 2 দিন বাদে ফ্ল্যাট থেকেও প্রস্থান ঘটবে তার। আর তারপর কাব্য তার রাস্তায়, আর ছবি নিজের রাস্তায়। আদৌ কখনো দেখা হবে কিনা কে জানে। এতদিন নিজের চারপাশটা কিঞ্চিত মুখরিত মনে হলো, আজ বড্ড বেশি কোলাহল শূন্য মনে হচ্ছে। আগের মতোই তার আলিশান মহল ফাঁকা, শূন্য আর নির্জীবিতাই ছেয়ে রইল। ছবি, আমি আপনাকে ভীষণ মিস করছি। আপনিও কি একইভাবে মিস করছেন আমায়? কাব্যর কথাগুলো এত রাতে কারোর কান পর্যন্ত পৌঁছায়নি। শুধুমাত্র অন্ধকারে ঘিরে থাকা এই রাত বাদে, তাই কেউ জানতেই পারেনি। এই নিস্তব্ধতাই তারও কাউকে মনে পড়ছে। আচমকা এমন থমথমে পরিবেশের সমাপ্তি ঘটল কাব্যর ফোনে ভাইব্রেটের শব্দে। পাশ থেকে ফোন উঠিয়ে চোখ বোলাতেই বেশ অবাক হলো কাব্য। বাম হাতে পরিহিত ঘড়িটা উঁচিয়ে সময়টা দেখে নিল একবার। রাত 10টা বেজে 5 মিনিট। এই সময় ছবির নাম্বার স্ক্রিনে দেখে অবাক হওয়াটা অতিমাত্রাই স্বাভাবিক। বেশি দেরি না করে ফোন উঠিয়ে কানে ধরল কাব্য। মুহূর্তেই ওপাশ থেকে ছবির কান্নারত কাঁপা কাঁপা গলার স্বর ভেসে আসতে শুরু করলো, যা কাব্যকে ঘাবড়ে দিতে যথেষ্ট ছিল। মিস্টার রেয়ান? ছবি, কি হয়েছে? আপনার আওয়াজ এরকম শোনাচ্ছে কেন? মিস্টার রেয়ান, আমার মা। হ্যাঁ, কি হয়েছে? আমার মা কথা বলছে না মিস্টার রেয়ান। ছবিকে আর কিছু বলতে না দিয়ে ফোনের লাইন কেটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাব্য। তড়িঘড়ি করে সিঁড়ি পেয়ে নিচে নামতে নামতেই ডেকে উঠল রাজীবকে। সাদা রঙের মেঝেতে দুপা গুটিয়ে বসে আছে ছবি। লম্বা চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। পাশে হতাশ ভঙ্গিতে বসে আছে কাব্য। ছবির এমন থমথমে চেহারা বড্ড ভাবাচ্ছে তাকে। তার সাথে আরও একটি বিষয় ভাবাচ্ছে, যে আরাবির মৃত্যুর খবর কে লিক করেছে প্রেসের কাছে সে তো করেনি। তবে কি এটা এরফানে কোনো শত্রুপক্ষের কাজ? কিন্তু আখিরি ক্ষতি তো এই মেয়েটারই হলো। ছবির মায়ের ফ্ল্যাটে নিউজ পেপার সাপ্লাই বন্ধ করে দিল। টেলিভিশনের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কাব্য ছবি দুজনেরই। ফলশ্রুতিতে শেষমেশ ছবির ভয়টাই সত্যি হয়ে দাঁড়ালো। এখন ঠিক কিভাবে ছবিকে সান্ত্বনা দিলে লাভ হবে মাথাতে আসছে না কাব্যর। একই দিনে 2জন কাছের মানুষের মৃত্যুর খবর আদৌ কি কোনো সান্ত্বনা পেলে লাঘব হয়? খানিকক্ষণ আগেই কাব্য এসে পৌঁছেছে এখানে, আর ততক্ষণে সব শেষ। নুবায়েরা আর নেই। হৃদস্পন্দন এখানেই থেমে গিয়েছে তার। রাতের দিকে টেলিভিশন চালু করতে মেয়ের মৃত্যুর খবর ব্রেকিং নিউজে দেখে ট্রমাটিক ব্রেন ইনজুরি অর্থাৎ মস্তিষ্কে তীব্র চাপ প্রয়োগের দরুন আশঙ্কিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। এসে থেকে ছবিকে মায়ের লাশের পাশেই দেখছিল কাব্য। অনেক কাজ ছিল। হুট করে অনেকক্ষণ যাবৎ এভাবে চুপচাপ শান্তভাবে বসে রইল। তারপর কাব্যর চিন্তার মাঝেই পাশ থেকে রাজীব বলে উঠল, স্যার, ম্যাডামকে সামলান স্যার,
একেবারে পাথরের ন্যায় শক্ত হয়ে বসে আছে যে। ছবি শুনতে পাচ্ছেন? উঠুন, আর কতক্ষণ এইভাবে বসে থাকবেন? আপনার মায়ের লাশ দাফনের ব্যবস্থা করতে হবে তো। কাপড় শেষের কথাই এতক্ষণে হাউমাউ করে কেঁদে উঠল ছবি। বেশ শব্দ করে চেঁচিয়ে বলে উঠল, আমার সাথে এরকম কেন হলো? আমার মাও আমাকে ছেড়ে চলে গেল মিস্টার রেয়ান। আমার যে আর কেউ রইল না। আমি যে একদম একা হয়ে গেলাম। ছবিকে সামলাতে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল কাব্য। পাশাপাশি কাব্যর বুক আশ্রয় হিসাবে পেয়ে একইভাবে আঁকড়ে ধরল ছবি। সেই সাথে চোখ থেকে পানি গড়িয়ে পড়ার কিঞ্চিত ভিজতে শুরু করলো কাব্যের শার্টের উপরের প্রান্ত। হুট করে ছবির কান্নার শব্দ না পেয়ে বুক কুটি করল কাব্য। টেনে ছবির মুখ তুলতেই বুঝতে পারলো আবারও জ্ঞান হারিয়েছে ও। কি হলো স্যার? ছবি বেহুশ হয়ে গিয়েছে। রাজীব, তুমি ওনার মায়ের লাশ নেবার বন্দোবস্ত করো, আমি ওনাকে সামলাচ্ছি। কথাটা বলে আবারও ছবিকে তুলে নিল কাব্য। কি আছে তাদের ভবিষ্যতে কে জানে। নুবেয়ারার পরলোক গমনের সপ্তদিনিক পার হতে চলো। মা বোন দুজনের মৃত্যুতে ছবি এখন আগে থেকেও অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছে। খুব গভীর রাতে প্রায়শই কান্নার শব্দ শ্রুতিমগ্ন হয় কাব্যের। অবশ্য এটা ঠিক কার কান্নার আওয়াজ বুঝে উঠতে খুব একটা অসুবিধা হয় না তার। এই 7 দিনে কাব্যর সাথে খুব কম কথা বলেছে ছবি। কাব্য নিজে থেকে এসে ছবিকে দেখে শুনে নিজ দায়িত্বে খাইয়ে গেল। অন্যদিক থেকে ছবি একইভাবে নিরুত্তর থেকেছে সব সময়। ছবির এমন নিস্তব্ধতা মেনে নিতে বেগ পেতে হয় কাব্যকে। মেয়েটা শান্ত ছিল, কিন্তু এতটাও নয়। আজকাল সারাক্ষণ বারান্দার প্রান্তরে কাটিয়ে দেয় ছবি। মাঝে মাঝে আবার ডুকরে কেঁদে ওঠে, কখনো চিৎকার করে কাঁদতে কাঁদতে ওখানেই হুঁশ হারিয়ে ফেলে। আগে অন্তত একটু হলেও হাসতো। মাঝরাতে চাঁদ দেখতে যাওয়ার বায়না ধরতো, নানান জিনিস নিয়ে বক বক করতো। সার্ভেন্ট থাকা সত্ত্বেও সারাক্ষণ ঘরের এটা সেটা করে রাখতো। কিন্তু এখন যে তার কোনোটাই হয় না। আর তাই ছবির এমন একাকিত্ব কাটাতে এবার থেকে নিজের কাছেই ছবিকে রেখে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে কাব্য। এ নিয়ে ছবির কোনোরূপ আপত্তি বরদাস্ত হবে না এমনটা ভেবে থাকলেও এখন অবধি এ বিষয়ে ছবির দিক থেকে হ্যাঁ কিংবা না কোনো বোধক উত্তরই পাওয়া যায়নি তার। অবশ্য উত্তর দেবার মতো পরিস্থিতিতে আদৌ কি রয়েছে ছবি? তবুও থাকুক না মেয়েটা তার চোখের সামনে। অন্তত ভালো মন্দ কিছু একটা ঘটলেও সে জানতে তো পারবে। কতই বা বয়স মেয়েটার। এই বয়সে হেসে খেলে যে মেয়ের দিন কাটানোর কথা, সেখানে ছবির কাঁধে কত শত দায়িত্ব ছিল। আর তারপরও উপরে এখন আপনজনের হারানোর নিষ্ঠুরতম বেদনা এসে ভিড়েছে। হয়তো আশেপাশে মানুষের সঙ্গ পেলে চোখের রেশ একটু হলেও কাটবে এবার। ভ্রু কুটি করে কাব্য রুমে দাঁড়িয়ে আছে রাজীব, আর তার সামনে ক্রমাগত পায়চারি করে যাচ্ছে কাব্য। দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছে তার কাব্য ছাড়। কিন্তু কি ভাবছে জিজ্ঞেস করতে মন চাইলেও ভাবনায় ব্যাঘাত ঘটাতে পারে। সে চিন্তা করে পরক্ষণেই দমিয়ে রাখছে নিজেকে। যদিও কাব্য খুব রকচটা তা নয়। পৃথিবীতে কোনো বস্তার সহকারীকে এতটা সমীহ করে না যতটা রাজীব কাব্যর থেকে পেয়ে থাকে। তবুও কাব্যর রাগকে ভীষণ ভয় তার। অল্পতে রেগে না গেলেও একবার রেগে গেলে আলিফ লায়লার জিনদের মতো কাব্য মুখ হাঁক করলে ভেতর থেকে অগ্নি লাভা বেরিয়ে আসবে এমনটাই ধারণা রাজীবের। আর তার প্রমাণ ইরফানকে দিয়েই বেশ ভালোভাবে বুঝিয়ে নিয়েছেন রাজীব। অবশ্য কথাই আছে না, যেমন কুকুর তেমন মুগুর। ইরফানে এক পায়ের ওপর এত পিটিয়েছে কাব্য যে পায়ের হাড্ডিগুলো গুঁড়ো হয়ে চড়ে পরিণত হয়েছে একেবারে। হয়তো আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না ওই পা দিয়ে। পারবে না কখনো মেয়েদের পেছনে ঘুরে ঘুরে তাদেরকে নিজের হাতের মুঠোয় নিয়ে লালসা চরিতার্থ করতে। সব কাহিনীর একেবারে ইতি টেনে দিয়েছে তার কাব্য ছাড়। মানুষের মেজাজ ঠিক করার সবথেকে বেটার উপায় কি রাজীব? আমাকে বলছেন স্যার? এখানে তুমি ছাড়া আর কাউকে তো দেখছি না। না মানে শুনতে পাইনি স্যার। আজকাল কোথায় মন লাগিয়ে রাখো? জিজ্ঞেস করলাম যে মানুষের মন ভালো করার সবথেকে ভালো একেবারে বেস্ট উপায় কি? কার মন ভালো করবেন স্যার? ছবির। দেখছো তো সারাদিন কেমন মন মরা হয়ে থাকে। আমি চাই উনি হাসুক, প্রাণ খুলে হাসুক, পৃথিবীর সব থেকে উজ্জ্বল তারার মতো ওনার মুখের হাসিরা চলচল করুক। কিন্তু আমি কিছুই ভেবে পাচ্ছি না কি করলে ওনার মন ভালো হবে। মন ভালো করার কোনো উপায় আছে স্যার? আমি আপনাকে বলতে পারি। তাহলে বলো আমাকে। আমাকে একটু সময় দিন স্যার, আমি আগামী 3 দিনের মধ্যে আপনাকে জানাচ্ছি।
রাজীবের কথায় উত্তেজিত কাব্যর মুখ মুহূর্তেই মিলিয়ে গেল। অতপর দাঁত কপাটি খিচে বলে উঠল, গাধা, আমার এক্ষুনি জানার দরকার। ও তাহলে এখনই জানাচ্ছি স্যার। হুম। মাথার মধ্যভাগ চুলকে চুলকে ভাবতে শুরু করলো রাজীব। তার সাথে যোগ দিল কাব্য নিজেও। দুজন দুদিকে দুভাবে হাঁটতে হাঁটতে ভাবছে। এক পর্যায়ে কিছু একটা পেয়ে খুশি ঝিলিক খেলে উঠল রাজীবের চোখে মুখে। পেয়েছি স্যার, পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো বলো? স্যার, আপনি ছবি ম্যাডামকে যে গান গেয়ে শোনাতে পারেন। এতক্ষণ ভেবে এটা আসলো তোমার মাথায়? আমি গান গাইতে পারি, জানো না তুমি? গর্ধ। ও স্যার, সরি, আমি তো মনেই ছিল না। আপনার যা গানের গলা, দেখা যাবে এই গলায় গান শুনলে হিতে বিপরীত হয়ে ছবি ম্যাডাম বেহুশ হয়ে যাবেন। এমনিতে উনি কথায় কথায় বেহুশ হয়ে যান কিনা। এত কথা বলতে কে বলেছে তোমায়? চুপচাপ যা বলেছি তাই করো। আবারও ভাবো, অন্য কিছু ভাবো, যেটা আমি পারবো সেরকম কিছু। আপনি পারবেন সেরকম কিছু? স্যার পারবে সেরকম কিছু? কি হতে পারে, কি হতে পারে? পেয়েছি স্যার, এবার পেয়েছি। স্যার, আপনি ছবি ম্যাডামকে নেচে দেখাতে পারেন। আপনি তো নাচ জানেন, তাই না স্যার? সিনেমার গানে কি সুন্দর নাচেন আপনি। কি স্যার, এই আইডিয়াটা কেমন দিলাম? তুমিও যেমন, তোমার আইডিয়াও তেমন। কিচ্ছু হবে না তোমাকে দিয়ে, ইউজলেস একটা। রাগ করবেন না স্যার, আর একটু সময় দিন, আমি ভাবছি তো। আর ভেবে কি করবে? তোমার মাথায় তো সারাক্ষণ অকাজের ব্যাপারগুলোই ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়? হ্যাঁ, ঘুরে বেড়ায়। ইয়েস ইয়েস, পেয়েছি স্যার, পেয়েছি। তাই? তা কি পেয়েছেন? শেষবারের মতো আপনার ব্যবহারের অযোগ্য বুদ্ধিটা শুনি একটু। স্যার, আপনি ছবি ম্যাডামকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। বলা হয় না, নির্জীব মানুষকে পুনরায় সতেজ করে তুলতে ভ্রমণের জুড়ি নেই। দেখবেন কোথাও গেলে ছবি ম্যাডাম একেবারে চাঙ্গা হয়ে ফেরত আসবে। ঘুরতে যাব, এই কথাটা খুব একটা খারাপ বলনি, কিন্তু কোথায় যাব? ধারে কাছে কোথাও গেলে তো ইচ্ছে মতো সময় কাটাতে পারবো না। একবার লোকজন দেখে ফেললে ঘিরে ফেলবে আমাকে। আর দূরে কোথাও যাওয়া মানে কমসে কম 2-3 দিনের ব্যাপার তো হবে। তাতে কি হয়েছে স্যার? ছবি কি আমার সাথে বাইরে কোথাও যাইতে রাজি হবেন? সাজেক ভ্যালি, ওখানে কি কি হবে? আমার কিছু জরুরি কাজ আছে, আমি চাই আপনিও আমার সাথে চলুন। আমি কি করব মিস্টার রেয়ান? আপনার কাজ আছে, আপনিই যান না হয়। আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে চাইছি ছবি। কিন্তু আমি যেতে চাইছি না। এই মুহূর্তে কোথাও ঘুরতে যাওয়ার মতো মানসিকতা আমার মধ্যে নেই। ঘুরতে যাচ্ছি কে বললো? যেহেতু আমার কাজে আমি যাচ্ছি, সাথে রাজীবও যাচ্ছে। আপনি শুধুমাত্র একা এখানে থেকে কি করবেন? আমার অসুবিধা হবে না, আমি পারবো। আপনি পারলেই তো হতে দিচ্ছি না আমি। ইরফানের জেলে যাওয়ার পিছনেই আমি জড়িত, এটা সবাই জানে। এই মুহূর্তে যে কোনো সময় আমার বাড়িতে ওর লোক দ্বারা অ্যাটাক হতে পারে। এই অবস্থায় আপনাকে কোনোভাবেই একা রেখে যাব না আমি। কিন্তু মিস্টার রেয়ান, একবার বোঝার চেষ্টা করুন। আমাকে কিছু বুঝিয়ে লাভ নেই। আমি জানি আপনার মনে অবস্থা ঠিক কী, তবুও অতীতের শোকে বর্তমানকে নষ্ট করার কোনো মানেই হয় না ছবি। আমার শেষ কথা, আপনি আমার সাথে যাচ্ছেন। কিন্তু কোনো কিন্তু নয়, সন্ধ্যায় ফ্লাইট, সব গোছগাছ করে রাখবেন। রাঙ্গামাটির আঁকাবাঁকা পথ দিয়ে ধেয়ে চলেছে কাব্যের গাড়ি। গাড়ির সামনে সিটে বরাবরের মতো রাজীবার পেছনে 2 সিট দখল করে আছে ছবি ও কাব্য। ছবি আগের মতোই উদাসীন, আর তাই এই প্রথমবার ছবির মন মেজাজ ঠিকঠাক করতে বকবক করছে কাব্য। ব্যাপারটা রাজীবের কাছে অতিকাই অস্বাভাবিক। আজ অব্দি কাব্যর মুখ থেকে এত কথা শুধু সিনেমার পর্দাতেই শুনেছে সে। অবশ্য তার ছেলে এর থেকেও অনেক চঞ্চল ছিল, যদিও সেসব এখন অতীত। কিন্তু কালক্রমে কাব্যর চঞ্চলতা ছাইচাপা আগুনের মতো বেরিয়ে আসছে। অন্তত এটা ভাবতেও আনন্দ হয়। জানেন ছবি, আমি যখন এখানে প্রথমবার এসেছিলাম তখন পাহাড়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। কাব্যর কথায় জানালা থেকে মুখ ঘুরিয়ে ওর দিকে ফিরল ছবি। তারপর ছবির চোখে মুখে তীব্র আগ্রহের আভা দেখতে পেয়ে একটু নড়ে বসলো কাব্য। মুখমণ্ডলে বেশ উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, তারপর সেটের লোকজনের সে কি হইচই, কোনোভাবে সেদিন আমাকে বাঁচিয়ে নিয়েছিল সবাই। আমি তো ভেবেছিলাম আমি কোথায় গেলাম। শুটিং করতে গেলে প্রায়শই অনেক বিপদে পড়তে হয়, তাই না? সে বলা যায়। দুজনের কথার মাঝে সামনের সিট থেকে ঘাড় ঘোরালো রাজীব। কিন্তু স্যার, কবে পড়ে গিয়েছিলেন? আমি তখন কোথায় ছিলাম? তুমি যখন আকাশে ছিলে। চুপচাপ বসে থাকো ইডিয়েট। ওকে স্যার। স্যার, নিশ্চয়ই ছবি ম্যাডাম মুড ঠিক হয়ে বানিয়ে ফেলেছেন। না হলে আমি গত 7 বছর ধরে কাজ করছি, এরকম কিছু তো শুনিনি কখনো। মনে মনে সময় পেরোতে পেরোতে গাড়ি এসে তার গন্তব্যে ভিড়ল। যথারীতি গাড়ি থেকে নেমে এসে রাজীব আর ছবিসহ হোটেলের ভেতরের দিকে পা বাড়ালো কাব্য।
রিসেপশন থেকে চাবি নিয়ে তন্মধ্যে একটি রাজীবকে বুঝিয়ে দিই নিজের ছবিকে সাথে নিয়ে হাঁটা ধরল নির্ধারিত রুমের দিকে। নিজের আর ছবির রুম মুখোমুখি নিয়েছে কাব্য। ছবিকে রুম বুঝিয়ে দিয়ে নিজেও ঢুকে পড়ল তার কামরাতে। লাগেজ থেকে কাপড় বের করে পাশের আলমারিতে তুলে রাখছে কাব্য। আপাতত এখানে দিন 5 মতো থাকার চিন্তা ভাবনা রয়েছে তার। কিছুক্ষণ বাদে দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে ঝুঁকে থাকা অবস্থাতে ফিরে তাকালো কাব্য। আরে ছবি, ভেতরে আসুন। কাব্যর অনুমতি পেয়ে ভেতরে এসে দাঁড়ালো ছবি। কি ব্যাপার, আজ আপনি আমার রুমে? কেন আসতে নিষেধ বুঝি? না, তা হবে কেন? আপনি তো কোনো কাজ ব্যতিরেকে আসেন না, তাই বললাম। কিন্তু এখন আমি এমনিতেই এসেছি। তাই? দরজা তো আপনি খুলেই রেখেছিলেন, আর খোলা দরজা থেকে দেখতে পেলাম আপনি ঠিকভাবে গোছাতে পারছেন না, উল্টে ভাঁজ করে রাখা জামা কাপড়গুলোকেও অগোছালো করে দিচ্ছেন। হ্যাঁ, ওই আর কি। আসলে এসব আমি কখনো করিনি কিনা, সার্ভেন্ট করে দেয়, দূরে এলে রাজীব করে দেয়। কিন্তু এত জার্নি করে এসে বেচারা হয়তো ক্লান্ত, তাই আর ডাকিনি, নিজেই শুরু করলাম। এজন্যই একটু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, আপনি সরুন, আমি করে দিচ্ছি। আরে না না, আপনি কেন করবেন? আমি পারবো। কি পারবেন সে তো দেখতেই পাচ্ছি, সরুন আপনি। অগত্যা লাগেজ থেকে একটু দূরে সরে দাঁড়ালো কাব্য। ছবি এগিয়ে এসে এতক্ষণে কাপড় অগোছালো কাপড়গুলো থেকে শুরু করে বেশ যত্ন নিয়ে গোছাতে শুরু করলো একে একে। ব্যাপারটা কাপড় কাছে খুব একটা মন্দ লাগছিল না, অন্তত কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুক। হঠাৎ হাতে রাখা ফোনটা বেজে উঠতেই ভাবনায় ছেদ ঘটল কাব্যর। ছবি, আপনি থাকুন, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি। বেশ মনোযোগ দিয়ে কাপড় গুছিয়ে যাচ্ছে ছবি। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এটি। মিস্টার রেয়ান তো বলেছিলেন 2 দিন থাকবেন। 2 দিনের জন্য এত কাপড় কেন এনেছেন কে জানে। অবশ্য বড় লোকদের ব্যাপার স্যাপার, এক কাপড়ে বেশিক্ষণ কমফোর্ট ফিল করে না হয়তো। শেষ পর্যায়ে আচমকা ছবির হাত পৌঁছালো ব্যাগের অভ্যন্তরীণ কাজ বিশিষ্ট কোনো বস্তুর উপর থেকে শক্ত জিনিসটা বুঝে উঠতে পারল না ছবি। কৌতূহল মেটাতে ব্যাগ থেকে বাইরে বের করতে বুঝতে পারল এটা ফটো ফ্রেম জাতীয় কোন কিছু। উল্টো ধরা ফ্রেমটাকে এবার নিজের দিকে ঘোরালো ছবি। ফ্রেমের ভেতরে আটকে থাকা ছবিটা দেখে বাকরুদ্ধ হয়ে এলো মুহূর্তেই। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটির দিকে। বিয়ের সাজে কাব্য, তার হাতের মুঠোয় হাত রেখে একগাল হেসে কাব্যর দিকে তাকিয়ে আছে প্রতিবেশী এক সুন্দরী মেয়ে। একবার দেখলেই যে কারোর পক্ষে বুঝতে পারা সম্ভব যে এরা দুজনেই কপতি। মিস্টার রেয়ান কি তাহলে বিবাহিত? স্তম্ভিত হয়ে বসে আছে ছবি। তার থেকে বেশ কিছুটা দূরে আকাশের দিকে চোখ নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে কাব্য। দুজনের মধ্যেই গুরু গম্ভীর নীরবতা। দু চোখ বন্ধ করে একটা লম্বা দীর্ঘশ্বাস নেওয়ার পর পেছন ফিরল কাব্য। দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ক্ষণে ক্ষণে চোখে জমে আসা পানিগুলো মুছে নিচ্ছে ছবি। ছবিকে চোখ মুছতে দেখে ভ্রু কুটি করে ওর দিকে এগিয়ে এলো কাব্য। কাঁদছেন কেন ছবি? কই না তো। আপনার কি আমার উপর রাগ হচ্ছে? রাগ? রাগ কেন হবে? ওই যে বললাম আপনাকে আমার গুটি হিসেবে চেলেছি আমি। না, এটা আমি রাগ করিনি। তবে আমি ভাবছি অন্য কিছু। কি ভাবছেন? কোনো পুরুষ তার স্ত্রীকে আদৌ এতটা ভালোবাসতে পারে বুঝি? পারে, ভালোবাসা থাকলেই পারে। এই ভালোবাসার ছিটে ফোটাও যদি আমার বাবা নামক লোকটার তার প্রথম স্ত্রীর জন্য থাকতো, তবে আমার মা তার দ্বিতীয় স্ত্রী হতেন না। হয়তো আপনার মা হতেন না, অন্য কেউ তো হতে পারতো। তা পারতো। একটা জিনিস ভেবে দেখেছেন? কি বলুন তো? ইরফান কিন্তু আপনার বাবাকেও ছাড়িয়ে গিয়েছে। রক্ত তো রক্তের মতোই হবে। এটা কিন্তু পুরোটাই ভুল ভাবনা আপনার। আপনি শুনতে বা মানতে না চাইলেও এটাই সত্য যে ইরফান আপনার চাচাতো ভাই। সেই অনুযায়ী এই একই রক্ত আপনার শরীরেও বইছে। তাহলে আপনি কেন ওদের মতো নন? ওদের থেকে আলাদা কেন? কি জানি, হয়তো আমার মা আমাকে সেইভাবে করেছেন। চরিত্র কি অন্যকে গড়ে দেয়া যায়? এটা তো পুরোটাই নিজের। আপনি যেভাবে একে গড়তে চাইবেন এ ঠিক সেই রূপেই আপনাকে ধরা দেবে। বুঝেছি, আপনার সাথে কথায় পারার মতো সাধ্য আমার নেই। হতে পারে। হ্যাঁ, তবে আপনি ইরফানকেই যা শাস্তি দেয়ার দিয়েছেন একেবারে উচিত হয়েছে। যারা মেয়েদের সম্মান করতে জানে না তাদের জন্য এটাই উপযুক্ত। ধন্যবাদ। এবার চলুন যাওয়া যাক, বৃষ্টি হতে পারে। বৃষ্টি কেন হবে? এই তো কত সুন্দর কুয়াশা চারিদিকে। সাজেকের একটা বিশেষত্ব আছে, এখানে 24 ঘন্টায় 3 রকমের আবহাওয়া দেখতে পাওয়া যায়। এই ধরুন এখন কুয়াশা দেখছেন, একটু পরেই ঝড়ো ঝড়ো বৃষ্টি নামতে পারে। আবার বৃষ্টি শেষ হতে না হতে হাড় কাঁপানো ঠান্ডা করতে পারে। যে কোনো কিছু যখন তখন হতে পারে।
সত্যি এরকম হয়? হয়তো। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো। তাহলে এবার যাওয়া যাক। জি। বাম দিকে তাকিয়ে একটু দূরে অবস্থিত রাজীবকে দেখে হাত উঁচিয়ে ডেকে উঠল কাব্য। রাজীব, ফিরতে হবে, চলো। দেরি না করে ছুটে এসে কাব্যর পাশে দাঁড়ালো রাজীব। কাব্য আর রাজীবের পিছু পিছু হাঁটছে ছবি। চোখে মুখে তার কাব্যের প্রতি একরাশ ভালো লাগা চেয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। একটা মানুষ কাউকে ঠিক কতটা ভালোবাসলে বছরের পর বছর তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষমান থাকে।